নমস্কার বন্ধুরা। 10 দিনের রাজস্থান সফরের আজ শেষ দুই গন্তব্যে আমরা পৌঁছে গেছি। আজ আমরা ঘুরে দেখব পবিত্র পুষ্কর এবং রাজকীয় গোলাপী শহর জয়পুর। এই পর্বে শুধু দর্শনীয় স্থানই নয়, ইতিহাস, সংস্কৃতি আর এক শান্ত রাজকীয় মেজাজ শুয়ে থাকবে পুরো জার্নি জুড়ে। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প। অষ্টম দিন সকালবেলা আমরা এসে পৌঁছেছিলাম রাজস্থানের অত্যন্ত ছোট কিন্তু খুবই পবিত্র স্থান পুষ্করে। এটি এমন একটি স্থান যেখানে ধর্ম আর সৌন্দর্য হাত ধরাধরি করে চলে। আমরা এখানে উঠেছিলাম হোটেল গ্রিন ভিউ নামে একটি রিসর্টে, যেখানে ঘরগুলো কাঠের তৈরি, কটেজের মতো। হোটেলে কিছুক্ষণ সময় অতিক্রান্ত করার পর আমরা চলে গেছিলাম পুষ্কর ভ্রমণের উদ্দেশ্যে। প্রথমেই আমরা চলে যাই পুষ্কর হ্রদ এবং ব্রহ্মা মন্দির দেখার জন্য। এটি কিন্তু পৃথিবীর একমাত্র প্রধান ব্রহ্মা মন্দির। চতুর্দশ শতকে গুরুচরণ গোস্বামী দ্বারা নির্মিত এই মন্দিরের আছে 4 মুখ ব্রহ্মদেবের মূর্তি। পুরাণ অনুসারে ব্রহ্মা এখানে এসে যজ্ঞ করেছিলেন এবং স্ত্রীর অসন্তুষ্টিতে তিনি গায়ত্রী দেবীকে সঙ্গে নিয়ে এই মন্দির প্রতিষ্ঠা করেন। মন্দিরের ভিতরের পবিত্রতা আর ঘণ্টাধ্বনি মনে করিয়ে দেয় ধর্মীয় ভক্তির আসল রূপ। এখানে কিছুক্ষণ পুজো দেখার পর আমরা চলে যাই পুষ্কর হ্রদ দেখার জন্য। এই হ্রদটি প্রায় 2000 বছরের পুরনো এবং এখানে রয়েছে 52টি ঘাট, যার মধ্যে ব্রহ্মা ঘাট সবথেকে গুরুত্বপূর্ণ। জল স্পর্শ করার সঙ্গে সঙ্গে একটি ভক্তিভাব আপনার শরীর জুড়ে ছড়িয়ে যাবে। হিন্দু বিশ্বাস মতে এখানে স্নান করলে পাপ মোচন হয়। হ্রদের চারপাশে ঘোরার পর আমরা ঢু মারলাম পুষ্করের লোকাল বাজারে। রাজস্থানী পোশাক, হস্তশিল্প, হাতে আঁকা চামড়ার জুতো এবং ধূপকাঠির ঘ্রাণে চারপাশটা যেন ধীর মাদকতায় ভরে উঠল। এরপর আমরা চলে যাই রোপওয়ে করে সাবিত্রী দেবী মন্দিরে, যেখান থেকে দেখা যায় পুরো পুষ্কর শহর। সাবিত্রী ছিলেন ব্রহ্মদেবের প্রথম স্ত্রী। তার অসন্তোষ থেকেই গায়ত্রী দেবীর আগমন ও পূজা শুরু হয়। এখানে কিন্তু দুটো মন্দিরই পাশাপাশি রয়েছে, আপনারা দুটো মন্দির ভালোভাবে দেখে নেবেন। আর উপর থেকে দেখা যায় পুরো পুষ্কর শহর। এরপর আমরা আবার ফিরে এসেছিলাম হোটেলে। সেখান থেকে বিকেলে আমরা লোকাল গ্রামে ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়েছিলাম। দেখুন কি সুন্দর শান্তশিষ্ট স্নিগ্ধ একটি গ্রাম, আর নিজেদের মতো সবাই কাজ করে চলেছে। এর মধ্যে একটা ছোট্ট মন্দিরও আমরা ঘুরে নিয়েছিলাম এবং আশপাশটা একটু ঘুরে সেই রাতটা কিন্তু আমরা পুষ্করেই কাটিয়েছিলাম। দেখুন রাতের অন্ধকারে কি সুন্দর লাগছে পুষ্কর হ্রদ। পরের দিন সকালে আমরা বেরিয়ে পড়ি জয়পুরের উদ্দেশ্যে। এই জয়পুর কিন্তু 1727 সালে মহারাজা সরাই সিং টু নির্মাণ করেছিলেন। এটি ভারতের প্রথম পরিকল্পিত শহর। জয়পুর গিয়ে আমরা বিকেলে বেরিয়ে পড়েছিলাম জায়গার ফোর্ট দেখতে। 18 কিলোমিটার লম্বা প্রাচীর ঘেরা দুর্গ, যা যুদ্ধের জন্য নির্মাণ করা হয়েছিল।
এখানে আছে বিশাল এক কামান, যার নাম জায়বানা ক্যানন, যা পৃথিবীর অন্যতম বৃহত্তম। দুর্গ থেকে দেখা যায় আমির ফোর্ট। আর এই আমির ফোর্টে যাওয়ার জন্য একটি গোপন সুড়ঙ্গও কিন্তু এই জায়গার ফোর্টের মধ্যে রয়েছে। দেখুন কি অপূর্ব সুন্দর দৃশ্য দেখা যায় এই জায়গার ফোর্ট থেকে। এই ফোর্টের ক্যানন অবধি কিন্তু পুরো গাড়ি চলে যায়, আপনাদের কিন্তু যাওয়াতে কোনো অসুবিধা হবে না। এই জায়গার ফোর্ট থেকে বেরিয়ে আমরা চলে এলাম আমির ফোর্ট বা আম্বির ফোর্ট দেখার জন্য। এটি নির্মাণ করেন রাজা মান সিং 1592 সালে। এখানে রয়েছে শীষ মহল, যেখানে একটা মোমবাতি জ্বালালেই পুরো ঘর জ্বলজ্বল করে। রয়েছে পাথরের খোদাই, ঝুলন্ত বারান্দা, রাজকীয় স্থাপত্য। মনে হচ্ছিল যেন পুরো টাইম ট্রাভেলে চলে গেছি আমরা। এখানকার জানলা দিয়ে কিন্তু বাইরে একটি সুন্দর হ্রদ দেখা যায়। কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা চলে যাই একদম উপর দিকটায়। দেখুন এই মহলের উপর দিকে কিন্তু ঠিক এরকম দেখায়।
উপরে রয়েছে একটি তুলসী গাছ এবং রয়েছে একটি নটরাজের মূর্তি। আম্বের ফোর্ট দেখার পর সেদিন সন্ধ্যায় আমরা চলে যাই মেহেরগড় ফোর্ট দেখার জন্য। পাহাড়ের মাথায় বসে পুরো জয়পুর শহর পাহারা দেয় যেন এই দুর্গ। 1734 সালে তৈরি এই দুর্গ থেকে শান্ত আকাশের রং ও শহরের আলো দেখে সবাই যেন মনোমুগ্ধ হয়ে যায়। সেদিন এই ফোর্ট ঘুরে ভ্রমণের পর যখন আমরা ফিরছিলাম, দেখুন রাতের আলো কি অসাধারণ লাগছিল এই আম্বের ফোর্টকে। পরের দিন সকালে অর্থাৎ দশম দিন তাদের প্রথম গন্তব্য ছিল হাওয়া মহল। 1799 সালে মহারাজা সওয়াই প্রতাপ সিং নির্মাণ করেন এটি, যাতে রাজকুমারীরা পর্দার আড়াল থেকে রাস্তার দৃশ্য দেখতে পারেন। এই ভবনে রয়েছে মোট 953টি জানালা। আমরা কিন্তু সকলেই এই মহলটা বাইরে থেকে দেখি এবং এখান থেকে ফটো তুলে বেরিয়ে যাই, কিন্তু আসলে কিন্তু হাওয়া মহল ভেতর থেকেও দেখা যায়। এটা দেখার জন্য আপনারা যখন সিটি প্যালেসের দিকে যাবেন, তার ভেতর থেকে মিউনিসিপ্যালিটি বিল্ডিং এর সাইড দিয়ে কিন্তু এর ভেতরে প্রবেশ করা যায়। দেখুন এর ভেতরে কিন্তু অনেক কিছু রয়েছে। হাওয়া মহলের একদম উপরে গেলে এখান থেকে কিন্তু যন্তর মন্তর এবং সিটি প্যালেসও দেখা যায়। এই হাওয়া মহলের ভেতরে কিন্তু পুরনো প্রত্নতাত্ত্বিক সংগ্রহশালাও রয়েছে। রয়েছে হাওয়া মহলের একটি ডিজাইন, আরো রয়েছে মহারাজা সওয়াই প্রতাপ সিং এর একটি মূর্তিও। হাওয়া মহল থেকে বেরিয়ে আমরা চলে যাই সিটি প্যালেসের উদ্দেশ্যে, যেখানে মুঘল ও রাজপুত স্থাপত্য একসঙ্গে মিশে গিয়েছে। মিউজিয়ামে গেলে দেখা যায় রাজাদের তলোয়ার, জামা এবং প্রাচীনকালের রথ। মনে হতে পারে যেন রাজপরিবারের ইতিহাস আপনি নিজে চোখে দেখছেন।
এখানে একটি ক্লক টাওয়ারও রয়েছে। এই সিটি প্যালেস কিন্তু আপনাদের ঘুরে দেখতে বেশ অনেকটা সময় লাগবে, তাই আপনারা কিন্তু জল এবং ছাতা নিয়ে যাবেন অবশ্যই যদি দুপুরবেলার দিকে যান। আমরা যখন গেছিলাম তখন ম্যাক্সিমাম প্যালেসে কিন্তু রেনোভেশনের কাজ চলছিল, সেজন্য সব জায়গায় কিন্তু আমরা প্রবেশ করতে পারিনি। সিটি প্যালেসের ঠিক পাশেই অবস্থিত জান্তার মান্তার। 1800 শতকে মহারাজা সাওয়াই জয় সিং টু এটি তৈরি করেছিলেন, যিনি ছিলেন একজন মহান জ্যোতির্বিদ ও বিজ্ঞান মনস্ক রাজা। এই জায়গায় রয়েছে বিশ্বের সব থেকে বড় পাথরের সূর্যঘড়ি সহ মোট 19টি জ্যোতিষ বিজ্ঞানের যন্ত্র। সূর্য, গ্রহ, নক্ষত্র, সময় গণনা সবকিছুই এমন নিখুঁতভাবে এতে মাপা যেত যে আজও বিজ্ঞানীরা তা দেখে অবাক হয়ে যান। এটা শুধু একটি পর্যটন স্থল নয়, এক অদ্ভুত মিশেল জ্যোতিষ বিজ্ঞান ও স্থাপত্যের। এরপর আমরা দুপুরে লাঞ্চ সেরে বিকেলের দিকে বেরিয়ে পড়েছিলাম অ্যালবার্ট হল মিউজিয়াম দেখার জন্য, যাকে বলা চলে একটি টাইম ক্যাপসুল, যা 1887 সালে প্রিন্স অ্যালবার্টের নামে তৈরি হয়। এখানে রয়েছে ইজিপশিয়ান মামি, রাজপুত পেইন্টিংস, কাশ্মীরি কার্পেট, আরো অনেক কিছু। অনেক রকম অস্ত্র এখানে সংগ্রহ করা হয়েছে, রয়েছে পুরনো মুদ্রা,
গান বাজনা যন্ত্রপাতি, বিভিন্ন ধরনের যোগার পোজওয়ালা মূর্তি সবকিছুই কিন্তু আমরা এখানে দেখে নিয়েছিলাম। অ্যালবার্ট হল ভালোভাবে দেখে নিতে আপনাদের কিন্তু 1 ঘন্টার উপরে সময় লেগে যেতে পারে। যদি আপনারা হিস্ট্রিতে ইন্টারেস্টেড হন তাহলে কিন্তু খুব ভালো লাগবে আপনাদের এই অ্যালবার্ট হল মিউজিয়াম। এর বাইরের পরিবেশটাও কিন্তু খুবই সুন্দর। দেখুন এখান থেকে বেরিয়ে কি সুন্দর এক শান্তকালীন পরিবেশ আর প্রকৃতি আমরা দেখে নিয়েছিলাম। এবং সর্বশেষ আমরা চলে যাই বিড়লা মন্দিরে, যাকে বলা চলে পিস ইন মার্বেল। সাদা মার্বেলে তৈরি এই মন্দিরে সুন্দর আলোকসজ্জা এক অদ্ভুত জাদুময় পরিবেশ তৈরি করে। মন্দিরের ভেতরের পরিবেশটাও কিন্তু খুবই শান্ত, আপনার মন একদম জুড়িয়ে যাবে। এই মন্দিরের উপরের দিকে কিন্তু একটি পুরনো মন্দিরও দেখা যায়। সূর্যাস্ত দেখে নিয়ে আমরা বেরিয়ে পড়ি আমাদের হোটেলের পাশেই থাকা জলমহল দেখার জন্য, যাকে বলা চলে আ ফ্লোটিং ড্রিম, যা মানসাগর লেকের মধ্যে অবস্থিত। রাতের বেলায় দেখুন এই জলমহল কি সুন্দর সোনালীর বর্ণের হয়ে যায়, খুবই অসাধারণ লাগে। ঝলমলে জলে এর প্রতিবিম্ব দেখতে খুবই সুন্দর লাগে। আর জলমহলের ধারে এই সন্ধ্যাবেলায় কিন্তু ছিল আমাদের রাজস্থান সফরের শেষ মুহূর্ত। আশা করছি রাজস্থান সিরিজ আপনাদের খুব ভালো লেগেছে। আপনারা যদি পুরোনো এপিসোডগুলো না দেখে থাকেন তাহলে উপরের আই বাটনে ক্লিক করে কিন্তু পুরো পর্বটি দেখে নিতে পারেন। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভ্রমণের গল্পে।